হ্যালো বন্ধুরা। তো তোমরা বুঝতেই পারছো আজকে কি নিয়ে ঘটনা ভিডিওটা হচ্ছে। তো আজকের কথা বলবো আমার নিজের সাথে ঘটে যাওয়া হন্টেড এক্সপিরিয়েন্স নিয়ে। তো চলো ঘটনায় আসি। তো বন্ধুরা, এটা আমার ভ্লগিং চ্যানেল। তো যেহেতু আমার নিজের সাথে ঘটনাটা ঘটেছে, তাই আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো আহ, ঘটনায় আসি চলো। তো ঘটনাটা ঘটে 2016 সালে। তো তখন ছিল বর্ষাকাল আর কি। আহ, উম, আহ, আগস্ট কি সেপ্টেম্বর এরকম একটা এরকম একটা ইয়ের ঘটনা বলছি। তো তখন বর্ষাকাল ছিল। তো আমাদের বাড়িতে একটা উঠোন আছে। তো উঠোনে আহ, উঠোন আছে। তো বর্ষা হলে বৃষ্টি ফিষ্টি হলে না স্লিপ হয়ে যায় উঠোনটা। তো তো আহ, আমার মা তো কাপড় মিলতে গিয়ে ওখানে স্লিপ খেয়ে পড়ে যায়, পড়ে গিয়ে পায়ে চোট পায়। তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই এবং পার হাড় ভেঙে যায়, ড্যামেজ হয়। তো হসপিটাল থেকে নার্সিংহোম, তারপরেও আরও অনেক প্রবলেম ছিল আমার মার, সেগুলো শেয়ার করেনি। তো হসপিটাল থেকে নার্সিংহোম, প্রচুর টাকা খরচা হয় মায়ের পিছনে। হ্যাঁ, তো অনেক টাকা খরচা হয়। তো তবু মাকে আমরা ফেরাতে পারিনি। তো 2016 2016-তে মায়ের এক্সপায়ার হয়, মার ডেট হয়ে যায়। তো এখান থেকে শুরু ঘটনাগুলো। তো এবার আসি, যেমন নর্মাল, যেমন আমাদের হিন্দু সনাতন ধর্মে যেমন নর্মালি কাজ হয়, 12 দিনে কাজ হয়। মানে 12 দিনে কাজ হয় আর 13 দিনে শ্রাদ্ধ হয়। তো তো ওরকমই নর্মাল হয়েছে। তো হয় না ওই খাওয়া দাওয়ার আগে, মানে খাওয়া দাওয়ার দিন হয় না, মানে শ্মশান যাত্রীদের খাওয়া দাওয়ার দিন কেড়ে। তো ওরকমই প্ল্যানিং চলছিল যে কী কী আইটেম হবে। তো আমি গিয়ে বলেছিলাম, তো বাড়ির আহ, যারা সিনিয়র ছিল, আমার বাবা, কাকা, এদেরকে বলেছিলাম যে দেখো, লাস্টে আইসক্রিম করলে ভালো হয়। তো এটা আমি বলেছিলাম। তো এবার বা আমাদের, তার আগে বলি, আমাদের দুটো ঘর আছে, সেই দুটো ঘরকে নিয়মিতভাবে ভাড়া দেওয়া হয়। তো একটা ঘর, যে মিডিলে একটা ঘর, সেই ঘরটা আহ, যারা ভাড়া থাকতেন তাদের আর কি পনিরের বিজনেস, তো পনিরের ব্যবসা আছে। তো উনি, ব্যাপারটা কি, উনি বাড়িতে দই পাততে জানেন, মানে বাড়িতে দই করাটাকে দই পাতা বলে। তো সেই দই পাততে উনি জানতো। তো আমি যখন এই আইসক্রিমের কথাটা বলি, তখন ওনারাই বলে যে আইসক্রিম করতে তো অনেক খরচা হয়ে যাবে, তো দই করলে ঠিকঠাক হবে, দই করলেই ভালো। তো আমি আর কি বলবো, মানে তখন আমি খুব ছোট ছিলাম। আর তখন আমার কত বয়স হবে, 16, আই থিঙ্ক, হ্যাঁ ওরকমই হবে, 15 কি 16 বছর বয়স হবে। তো তখনকার মানে 2016 সালে কথা বলছি। তো তখন অতটা আমার কথাটাকে গুরুত্ব দেওয়া হয়নি, যা সিনিয়ররা, বড়রা যা ডিসিশন নেবে সেটাই। তো আগের দিনকেরে, মানে খাওয়া দাওয়া ধরো আজকে, তার আগের দিনকে রাত্রিবেলা বড় তিরপল করে এরকম একটা বড় গামলা নিয়ে, আর তো ক্যাটারিংয়ের যে দাদা ছিল, সেই দাদাটা আমাদের নিজেদের লোক ছিল। তো ওর কাছ থেকে ক্যাটারিংয়ের জিনিস নিয়ে নেওয়া হয়ে গেছিলো। তো ওই ক্যাটারিংয়ের গামলা নিয়ে, সরি, তো উনুন, ওভেন জ্বালিয়ে, ইট, মানে ওভেন বলছি, ইট দিয়ে ইয়ে করে, ইট দিয়ে নয়, আমার মনে হয় ওভেনেই হয়েছিল। তো অতটা মনে নেই, 2016 সালের ঘটনা। তো তো গ্যাস ওভেনেই মনে হয় হয়েছিল। যাই হোক, তো ওর উঠোনের একটা সাইডে ওটাকে, দুধটাকে ঘন করে ওরা দই যেভাবে বানায় সেভাবে রেডি করছিল দই।
তার আগে বলি, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন, কারণ ওরা দইটা বানাতে জানে, ঠিক আছে? এর আগের আমার ঠাকুমার কাজের সময়ও কিন্তু এইটাই হয়েছিল। আহ, মানে দই বানিয়েছিল ওভাবেই। তো এবারও সেম করছে, মায়ের কাছে দই করবে। তো ব্যাপারটা হচ্ছে দই আমি তারপরে রাত্রেবেলা সবাই যে যার মতো শুয়ে পড়লো, ওরা দই বানাচ্ছে রাত্রিবেলা। তো গিয়ে শুয়েছে, এবং পরের দিনকেরে উঠে দেখা যাচ্ছে যে এই দইটা বানানো হয়েছিল, পুরো দইটা নষ্ট হয়ে গেছে, পুরো দইটা। আর তখন কিন্তু এর এতটাও গরম নয় যে আহ, নষ্ট হয়ে যাবে। আমার মা মারা যান হচ্ছে আহ, তখন ছিল মার্চ বা ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমে, মানে শিবরাত্রির সময় মারা গেছিল, শিবরাত্রি। তো ওটা তো একটু ঠান্ডা ঠান্ডার মধ্যেই পড়ে, ঠান্ডা থাকে, তখন অতটাও গরম পড়ে না যে খাবার নষ্ট হয়ে যাবে কোনো কারণে। আর দই আমি তো আগেই বললাম, ওরা এর আগেও বানিয়েছে, এবং সবাই খেয়েছি সেটা। তো এটা তো ঘটে। এর সঙ্গে সঙ্গে যে এই যে যে কাকারা পনিরের বিজনেস করে বললাম, ওনার একজন হেল্পিং হ্যান্ড থাকতো। উনি কী করতো, পনিরটাকে নিয়ে ডিস্ট্রিবিউট করতো, পুরো দোকানে ডিস্ট্রিবিউট করতো। আর যে মেন মালিক ছিল, মানে পনিরের যার মেন বিজনেসটা ছিল, সে সপ্তাহে একদিন করে আসতো, শুক্রবার আসতো, শনিবার থাকতো, রবিবার দিন আবার ওনার যে বাড়ি হাওড়াতে যেখানে থাকতো সেখানে চলে যেত হিসেবপত্র সব নিয়ে। মেন পনিরটা ওই হেল্পিং হ্যান্ড থাকতো যিনি, তিনি ডিস্ট্রিবিউট করতো সব জায়গায়। তো এবার হচ্ছে ওর যে হেল্পিং হ্যান্ড যিনি ছিলেন, তো উনি ভোরবেলায় আমার মাকে স্বপ্নে দেখে, আমার মা ওনার কাছে এসছে, এসে ওনার গালে একটা চড় মেরেছে, চড় মেরে তুলে দিয়ে বলেছে যে আমার ছেলে যেখানে বলেছে আইসক্রিম করতে, তোরা কেন দই করলি, তুই কেন বললি দই করার জন্য। তো এটা ঘটে। তো এটা এটা হলো প্রথম। তো তারপরে আমাকে বলা হলো যে যাও গিয়ে আইসক্রিমেরই ব্যবস্থা করো, এবং আমাদের পাড়ারই একজনের দোকানে, এখানে দোকান আছে পাড়ার দোকানে, ওর কাছে ওকেই গিয়ে বলেছিলাম। ও কোম্পানিতে বলে তাড়াতাড়ি করে ব্যবস্থা করে দিয়েছিল আইসক্রিমের। তো আইসক্রিমই হয় লাস্টে, আইসক্রিমই হয়েছিল। তো এটা মিটে গেল, কাজকর্ম মিটে গেছে, সব কিছু মিটে গেছে। তো মৎস্যমুখের দিন কেড়ে যারা রিলেটিভ ছিল প্রত্যেকে সবাই চলে গেল মৎস্যমুখের দিন কেড়ে। আমার যে বড় পিসি, সেও চলে গেছে। তো আমি গেছি শিয়ালদাহ স্টেশনে, পিসিকে টেনে টেনে তুলে দিয়েছে। আমি বাড়িতে এসে জাস্ট এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা কিন্তু আমার মায়েরই রুম, ঠিক আছে? তো এই রুমটায় এখন আমি থাকি। তো এই রুমে আমি জাস্ট খাটের মধ্যে শুয়ে আছি। এখানে একটা কথা বলতে ভুলে গেছি। তো এখানে একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়, ঠিক আছে? রিলেশনে আসি। তো ওর একটা দাদার থ্রুতে ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি পাই। ওকে ফোন ফোন কলের মাধ্যমে আমাদের কথা হয়, তারপরে মেলামেশা হয়। তো আমি ওর নামটা এখানে বলছি না, কারণ নামটা আমি বলতে চাই না আমি, তাই জন্য আমি শেয়ার করছি না নামটা। তো এই কদিন মনে হলো যে আমার তো ওকে ফোন করা হয়নি, তো একা শুয়ে আছি, তো রুমে ভালো লাগছে না জাস্ট। তো আমার ওর কথাটা মাথায় এলো, তো মনে হলো যে এই কদিন ধরে যা গেছে, তত তো ওকে ফোন করা হয়নি। তো আর এই কাজের মধ্যে দিয়ে না ফোন করাটা মাথাতেও আসবে না, মানে এই সমস্ত কাজের মধ্যে ওকে ফোন করার ব্যাপারটা মাথাতেও আসবে না। তো ঠিক আছে, চলো একটা ফোন করি। তো ফোন করলে যে হয়, এবার অচেনা লোক যখন বারবার ডিস্টার্ব করে কাউকে, তো সেইভাবে কি হয়, আর আমি ও আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রেখে দিয়েছিল। তো ব্লক লিস্টে থাকলে কি হয়,
যেমন বিজি বলে কেটে যায় ফোনটা, ওরকম নর্মাল বিজি বলে কেটে গেছিলো। তো আমি ফোনটা রেখে দিয়েছি, জাস্ট ভালো লাগছে না, এমনি জাস্ট শুয়ে আছি, ভালো লাগছে না কোনো রকমভাবে। তো কিছুক্ষণ পরেই আমার ফোনটা বেজে ওঠে, তো স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি ওর ফোন। তখন আমি ধরি ফোনটা, ও আমায় তখন বলে রাত্রির 10টার পরে ফোন করো, কথা বলবো তখন। এখান থেকে আমাদের রিলেশনটা শুরু, ঠিক আছে। এবার ওর কথাটা বলছি বলে এটা নয় যে, ওর কথাটা বলছি বলে এটা নয় যে ভালোবাসতাম বলে বলছি, ও ঘটনার মধ্যে ইনভলভড আছে, ঠিক আছে, সেটা বলছি আস্তে আস্তে। তো ব্যাপারটা এরকম রেগুলার কথা বলতাম। তো আমরা প্রথম যেদিন দেখা করতে গেছিলাম সেটা দেখা হয়েছিল আমাদের বেলুড় মঠে। তো সেটার কথা বলছি না, কারণ সেটা ঘটনার মতো পড়ে না, ওটা বাদ দিন। যেদিন আমরা প্রথম ওদের জায়গায় দেখা করতে যাই, ওদের বাড়িতে, ওদের বাড়িটা হচ্ছে রিষড়া, হাওড়া রিষড়া, ঠিক আছে। তো সেখানে যখন আমরা দেখা করতে যাই, তো ওখানে আমরা যাই দেখা করতে। তো আমরা মানে আমি, আমার একটা বন্ধু, ঠিক আছে, গেছিলাম। তো আমার বন্ধুটাকে নিয়ে যাওয়ার এটাই কারণ ছিল যে আমি ওর বন্ধুটা, ওর একটা বান্ধবীর সাথে আমার একটা বন্ধুর রিলেশন করিয়ে দিয়েছিলাম, যে দেখো আমাদের, আমি কসবায় থাকি, তুমি থাকো রিষড়া, তো যেতে তো বোর লাগবে এতটা রাস্তা, জার্নিটা আমরা দুজন আসবো, তোমরা ওদিক দিয়ে দুজন আসবে। তো এরকম ভেবেই আমরা, আমার একজন বন্ধুর সাথে রিলেশনশিপটা করিয়ে দিয়েছিলাম। তো আমি একটা আওয়াজ হলো পিছন দিক থেকেই, ঠিক। আহ, তো ঠিক আছে, চলো সেটা বাদ দাও। আহ, তো আমি সেগুলোকে কোথায় ছিলাম, হ্যাঁ, আমার বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা দুজন যেতাম আর ওদিক দিয়ে ওরা দুজন আসতো, আর কোনো সময় আবার যে বন্ধুটা ছিল, মানে ওর বান্ধবীর সঙ্গে যার রিলেশন করিয়ে দিয়েছিলাম, ওর কয়েকটা বন্ধু যেত। বাট যেদিনকে আমরা ওদের মানে ওদের ওখানে গেলাম, মানে পাড়া নয়, রিষড়া স্টেশনে মিট করেছিলাম আমরা। তো যেদিনকে ওখানে গেলাম, রিষড়ায় দেখা করতে গেলাম, সেদিনকে আর কেউ যায়নি। মানে আমি, আমার ওই বন্ধু, আর ও, ওর বান্ধবী, মানে দুজন, মানে আমার গার্লফ্রেন্ড আর আমার ওই বন্ধুর গার্লফ্রেন্ড, দুজন, এদিক দিয়ে দুজন, ওদিক দিয়ে দুজন। তো তো আমরা যাই, গিয়ে রিষড়া স্টেশনে মিট করি। তো আমার গার্লফ্রেন্ড আমায় বলে যে চলো আমাদের বাড়ি চলো, কারণ আমাদের রিলেশনটা ওর মা, দিদি, বাড়ির সবাই জানতো মোটামুটি। তো আমি না এই জিনিসটাকে ভালোবাসি, যে ভালোবাসা ভালোবাসার জায়গায়, ঠিক আছে। তো নিজের জায়গাটাকে নোংরা করার কোনো দরকার নেই। আমি নিজে বলি যে দেখো না, আমি এখনই পাড়ায় যেতে চাই না, তোমার বাড়িতে যেতে চাই না, যাওয়ার সময় অনেক আছে, তো ফাঁকা অন্য কোনো জায়গা বলো, সেখানে গিয়ে কথা বলা যায়, সেই জায়গাগুলো বলো। তো বলছি ঠিক আছে, তাহলে চলো ওদের ওখানে প্রেম মন্দির ঘাট বলে, রিষড়া যারা বন্ধুরা দেখছো তারা জানো, প্রেম মন্দির ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে যাই, মানে নিরিবিলি একটা গঙ্গার পাড়, সেখানে বসে কথা বলি আমরা। তো অটো রিষড়ার একটা রেল গেট পড়ে, ছোট রেল গেট, রেল গেটটা ক্রস করে আমরা চলে গেছিলাম। তো যখন আমি গেছিলাম, অটোতে বসে চলে গেছি, এবার বসে নর্মালি কথা বলছি, সব কিছু করছি, আমরা নর্মালি কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, সব কিছু করছি। তো হট করে কি হলো, আমার যে ওই বন্ধুটা ছিল, আমার সঙ্গে যে বন্ধুটা, সে বলছে ভাই চ চ চ চ, এই এই জায়গাটা আর থাকবো না, বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ। আমার না হঠাৎ করে মনটা কেমন করে উঠলো, কারণ দেখো এতটা দূর, ঠিক আছে, কসবা রিচটা অনেকটা দূর, আর তখন আমাদের আমরা ফোন কলে কথা বলতাম, মানে অত, মানে অ্যান্ড্রয়েড সেট আমাদের ছিল না, ঠিক আছে।
অ্যান্ড্রয়েড সেট ছিল না, ওই কিপ্যাড ফোনগুলো হয় ছোট, ওই ফোনে কথা বলতাম। আর যখন আমি মিট করতে গেছিলাম তখন আমার কাছে ছিল, ওর কাছে তো ছিলই না। রিলেশনের প্রথম দিকে আমিও ওই কিপ্যাড মোবাইলেই ফোন করে কথা বলতাম। আর ও যেই ফোনে কথা বলতো সেটা হচ্ছে ওর মায়ের মোবাইল, ঠিক আছে? তো ওই ফোনে কথা বলতাম। তো ভিডিও কলের কোনো অপশান থাকতো না, ফোন কলে কথা হতো। শুধু কথা বলতে আর আর আমরা এতটা গ্যাপ, যেহেতু অতটা দূরের রাস্তা, সবসময় মিট করাটাও হতো না। আর তখন কি, তখন আমিও সবে পড়াশোনা আমার চলছে, একটা স্কুল স্টুডেন্ট, ঠিক আছে? তখন আমি মাধ্যমিক এক্সাম দিচ্ছি, হ্যাঁ, মাধ্যমিক এক্সাম সবে সবে শেষ হয়েছে, স্কুল স্টুডেন্ট, হ্যাঁ, ঠিক আছে, পকেট মানি বাঁচিয়ে দেখা মিট করতে যেতাম। এইগুলো একটা মিট করতে গেলে একটা দেখা করতে গেলে একটা পয়সাও লাগে, তো গাড়ি ভাড়া লাগে, এই লাগে, খরচাপাতি গেছে, তো কোথা থেকে আসবে এগুলো? তো যেহেতু নিজের পকেট মানি বাঁচিয়ে যেহেতু আসতো সেগুলোই দিয়ে করতাম। তো সবসময় দেখা করাটাও আমাদের হতো না, তো ওই ভিডিও কলে কথাও বলা হতো না, ফোন কলে কথা বলতাম। একটু মনটা আমার খারাপই হয়ে গেল বলতে গেলে। তো আমি ওই বন্ধুটা আমায় বলল যে ভাই 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 এখান থেকে এক্ষুনি চ, ঠিক আছে? তো আমি বললাম ভাই কী হলোটা কি তোর, হট করে কী হলো? বলছে না ভাই এখানে এই জায়গাটা আর এক মুহূর্ত নয়, এখান থেকে এক্ষুনি চ। তো ঠিক আছে, আমি অটোয় উঠলাম, ওখান থেকে অটোয় উঠলাম। মন টন সব খারাপ, সবার যেমন নর্মাল খারাপ, আমারও খারাপ। তো এলাম, এসে যেমন অটো থেকে নামে সবাই রেলগেট পার করছে, ওরকম রেলগেট পার করলো। ওরা তিনজন পার করলো, পার করে আমি জাস্ট ভাড়াটা দিচ্ছি, অটো ভাড়াটা দিয়ে আমি আসছি। ওরা তিনজন গেছে আগে, পার করলো রেলগেট, ছোট রেলগেট পেরিয়ে ওরা তিনজন চলে গেছে, অলরেডি চলে গেছে। ট্রেন ঢুকেছে, হাওড়ার ট্রেন, হাওড়ার ট্রেনটা ঢুকে রিষ্টা স্টেশনে আর কি দাঁড়িয়েছে, মানে ঢুকছে, আরে ঢুকে দাঁড়িয়েছে, হ্যাঁ ওরকমই হবে, ঢুকে দাঁড়িয়েছে। আমি যখন পার করতে গেলাম, মানে রেল গেটটা পেরিয়ে, গেটটা তো অলরেডি পড়ে গেছে কারণ ট্রেনটা ঢুকে গেছে বলে, গেটটা পেরোতে গিয়ে আমি পড়ে গেলাম পুরো রেল লাইনে। তো হন্টেড এক্সপিরিয়েন্স বাদ দাও, আমার তখন ইমেজ পুরো শেষ। আমি তখন ভাবি ভাই আমার ইমেজটা পুরো গেল, আমি শেষ, আমার ইমেজ শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেছে, ইমেজ বলে আমার আর কিছু নেই। কারণ গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, গার্লফ্রেন্ডের সামনে আমি পড়ে গেছি ওই অবস্থায়, রেল লাইনে মুখ থুবড়ে পড়ে গেছি। হন্টেড এক্সপিরিয়েন্স কিচ্ছু কাজ করেনি মাথায়, ওগুলো বাদ দাও। তো পায়ে খুব লেগেছে, ট্রেনটা দাঁড়িয়েছিল। তো বলছে এবার ওরা বলছে, আমার গার্লফ্রেন্ড বলছে তাড়াতাড়ি ওঠো, ট্রেনটা ছাড়বে এক্ষুনি, তাড়াতাড়ি ওঠো, ট্রেন এসে গেছে, ট্রেনটা ছেড়ে দেবে, তাড়াতাড়ি ওঠো। তো আমি উঠলাম, একটু আস্তে আস্তে গিয়ে ট্রেনটা ধরলাম, ধরে ট্রেনে করে যাচ্ছি। ট্রেনটা ছেড়ে দিল, আমাদের রিটার্ন টিকিট অলরেডি কাটাই থাকতো, হাওড়া দিয়ে যখন যেতাম আমাদের রিটার্ন টিকিট কাটা থাকতো। তো ট্রেনটা ধরে নিয়েছি, তো বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমি আমার মতো ব্যস্ত হয়ে গেছি, ঠিক আছে? তো বন্ধুটার সঙ্গে কথা বলছিলাম, যে ওই বন্ধুটাকে একদিন ডেকে আমি জিজ্ঞেস করেছি, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে ভাই কি ব্যাপারটা কি, তুই সেদিনকে এরমভাবে আমায় টেনে নিয়ে এলি, হ্যাঁ ব্যাপারটা কি হলো, ব্যাপারটা বলতো। বলছে ভাই জায়গাটা খুব খারাপ ছিল। ওই জায়গাটা খারাপ ছিল মানেটা কি? বলছে ভাই আমি নিজের ফিল করেছি জায়গাটা মানে খারাপ ছিল, মানে জায়গাটা হন্টেড টাইপের ছিল। আমি আমি কিছু ফিল করতে পেরেছি। এমনি ভাই কী সব এইসব গাঁজাখুরি গল্প টল্প দিচ্ছিস তুই, হ্যাঁ? হন্টেড এইসব আমার আমার জিনিসটাই মাটি করে দিলি এইসব ফালতু কথা বলে, হন্টেড। তো এই এক্সপিরিয়েন্সটা আমার ছিল, ঠিক আছে? তখনও বিশ্বাস হয়নি। তো বলছে ভাই যদি গাঁজাখুরি গল্প দিই তাহলে বল তুই কেন পড়ে গেলি?
বলি হয়তো বেসামর্থ্যে পড়ে গেছি, হয়তো ব্যালেন্স রাখতে পারিনি, আমি পড়ে গেছি, এটা আমার ফল্ট। ঠিক আছে, তো হয়ে গেল। ও আমার সাথে অত কথা আর্গুমেন্টে জড়ায়নি, আর আমিও অত ডিসকাস করিনি। ঠিক আছে, ও ওর জায়গায় চলে গেল। ও একটু দূরেই থাকতো আমাদের এখান থেকে, তো চলে গেল। আর আমি আমার রীতিমতো আমার ঘরে চলে এলাম, বাড়িতে। তো আহ, উম, তো বেশ কয়েকদিন কেটে গেছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি, মানে ইন্টারভিউ দিয়ে আসছি, কয়েকদিন কেটে গেছে, ইন্টারভিউ দিয়ে আসছি। তো আমাদের যে বাস থেকে নামতে গেলে যে বাসের গেটের সামনে এসে দাঁড়ায় না, মানে ধরো আমার বাস স্টপটা এগিয়ে আসছে, আমি সামনে নামবো, এবার একটু আগে দিয়ে এসে বাসের গেটের সামনে উঠে এসে প্রত্যেকে দাঁড়ায় যে আমি এবার নামবো। তো প্রস্তুতিটা নেয় আর কি, রেডি হয় আমি নামবো। তো ওরকমই আমি বাসে গেটের সামনে এসে দাঁড়িয়েছি আমার বাড়ির কাছে নামবো বলে। তো কি হলো, হঠাৎ করে পিছন থেকে এসে কে আমায় পুশ করলো, মানে ঠেলা মারলো। আমি পুরো মেন রোডে এরমভাবে পড়ে গেলাম, পুরো শুয়ে পড়ে গেলাম, এরমভাবে মুখ থুবড়ে পড়েছি মেন রোডে। আর গাড়িগুলো মিরাক্কেলের মতো, ঠিক ওই টাইমে মিরাক্কেলের মতো গাড়িগুলো পরপর এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। মানে একটা গাড়ি যদি যেত সেদিন কেড়ে আমি পুরো ডেড ওই জায়গাটায়। তো ঠিক আছে, উঠলাম, উঠে বাড়ি গেলাম, বাড়ি এলাম, বাড়িতে এসে কাউকে কিছু বলিনি, বাড়ির ফ্যামিলি কাউকে কিছু বলিনি। আমি শুধু আমার গার্লফ্রেন্ডকে জানিয়েছি, গার্লফ্রেন্ডকে বললাম দেখো আজকে না আমার সাথে এরকম এরকম হয়েছে। ও তো শুনে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর বাড়িতে সবাইকে ডেকে বলছে যেন আজকে এরকম এরকম হয়েছে, জয়ন্তর সাথে এরকম এরকম হয়েছে। তো আমি বলছি না, ওসবের কিছু নেই, অত ভাবনার কিছু নেই, এটা এমনি নর্মাল হয়েছে, আমার ব্যালেন্স হারিয়ে পড়ে গেছি। তখন আমার মাথায় এটাই কাজ করছে যে আমার ফল্ট, আমি আমি অসাবধান ছিলাম হয়তো, সেটার কারণে আমি পড়ে গেছি। তো ঠিক আছে, আরও কয়েকদিন কেটে গেছে। তো এবার আমি আমি অভিনয় করি, তো অভিনয়টাকে ভালোবাসি। তো আমাদের গ্রুপ থিয়েটার হতো, গ্রুপ থিয়েটার করতাম। তো এখন আর করি না, আগে করতাম। গ্রুপ থিয়েটারের রিহার্সালটা হতো আমাদের হাজরা, হাজরা সুজাতা সদন, চেনেন অনেকেই, কলকাতার মানুষ যারা, তারা চেনেন। তো ওই সুজাতা সদনে আমাদের রিহার্সালটা হতো। তো এখান থেকে বাসে উঠেছি 18C। তো 18Cটা বিহালার দিকে টার্নিং নেয়, ঠিক আছে। এবার আমি হাজরায় নামবো, এবার 18C কী করে, ওই টার্নিংটা নিয়ে যে বেহালার রাস্তাটা চলে গেছে, হ্যাঁ, তো নিয়ালিপুরের যে রাস্তাটা ঢুকছে হাজরা দিয়ে বাঁদিকে, ঠিক আছে, হাজরা দিয়ে বাঁদিকে যে নিয়ালিপুরের রাস্তাটা ঢুকছে, ওই টার্নিং নিয়ে ও বাসটা দাঁড়ায় 18C। তো ও যাবে তো ওইদিকে, তাই ওই টার্নিংটা নিয়ে ও দাঁড়ায়। এবার আমি ওই একই মতো ওরকম উঠে এসে দাঁড়িয়েছি যে টার্নিং নেবে দাঁড়াবে, আমি তারপর নামবো রীতিমতো। তো হঠাৎ করে কি হলো, আবার সেই সেম কেস, হাজরার মোড়ে একদম টার্নিং, তখনও বাসটা নেয়নি, মোড়টা ঘুরবে, পিছন থেকে কে ঠেলা মারলো, আমি পুরো ওরকম মুখ থুবড়ে পড়ে গেলাম রাস্তার মধ্যে, পুরো এরকম মুখ থুবড়ে পড়েছি। আর ওরকম পুরো মিরাক্কেলের মতো, পুরো মিরাক্কেলের মতো ওরকম পুরো লাইন দিয়ে গাড়িগুলো এরকম পরপর পরপর দাঁড়িয়ে গেল হাজরার মতো প্রপার জায়গায়। এই ঘটনাটা আবার ঘটলো, আবার ঘটলো। তো এবার তো আমার মাথাটা ঘুরে গেছে। একবার, কারণ একটা ঘটনা একবার ঘটলে সেটা তুমি হতে পারো অ্যাক্সিডেন্ট ভাবে নিতে পারো, দুবার ঘটলো অ্যাক্সিডেন্ট ভাবে নিতে পারো, তিনবার ঘটলো, আমার সাথে তিনবার ঘটলো, কতবার অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার আমার মাথাটা ঘুরে গেছে, এবার তো মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। তো এরপর পাশাপাশি আরও অনেক কিছু হয়, মানে এই রুমে যখন আমি শুতাম, ঠিক আমি এই যে খাটটা আছে, খাটের ঠিক এই যে খাট
আমি একটু দেখাই। এই যে খাট দেখতে পাচ্ছ, এই যে মাথা রাখতাম এখানে, আর ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এই জায়গাটা। আর এই যে আমার মায়ের ছবিটা দেখতে পাচ্ছ, তো দেখতে পেলে সবাই। তো ওই যে খাটটা দেখলে, খাটের মাথার কাছটায় এসে আমার মাকে দেখতাম, এসে দাঁড়িয়ে থাকতো, কখনো মাথায় হাত বোলাতো, কখনো নর্মাল দাঁড়িয়ে থাকতো। তো এইগুলো ঘুমের ঘোরে দেখতাম। আর এইগুলো কখন দেখতাম জানো? দুপুরবেলা দেখতাম। তো এইগুলো অনেকে বলতে পারে এগুলো স্বপ্ন দেখেছে। আরে মানুষ, আমি একটা কথা প্রত্যেককে বলি, দেখো আমরা প্রত্যেক দিন স্বপ্ন দেখি, স্বপ্নটা মানুষের কতদিন মনে থাকে? হয়তো ধরো এক সপ্তাহ কারোর মনে থাকে না যে আমি এক সপ্তাহ আগে এই স্বপ্নটা দেখেছি। আমি ধরে নিলাম এক সপ্তাহ একটা মানুষের মনে রইল। আর এই ঘটনাগুলো 2016-তে ঘটেছে। 2016-র স্বপ্ন আমার এখনও মনে আছে। এটা স্বপ্ন হতে পারে? তাও ধরলাম। মাথার পিছনে এসে দাঁড়াতো, দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে? এবার ওইভাবে দেখে আমার মা যেমন মা যেমন দেখলে ফটোটা একটুকুনি তোমাদের দেখালাম, ওরকম চুল ফুল ছেড়ে দিয়ে এরকম এত বড় একটা টিপ পরে দেখতাম অনেক সময় অন্ধকারে। তো অনেক সময় অন্ধকারেও দেখেছি, মানে এই রুমে অনেক সময় ওই জায়গাটা দেখেছি, এই যে এই পোর্শনটা, ঠিক এই পোর্শনটা দাঁড়িয়ে দেখেছি। ওর তখন কিন্তু জাগা অবস্থাতেই দেখেছি, ঠিক আছে? তো এইভাবে হয়েছে। এবার একদিন থিয়েটার করে এসছি, তো এসে আমি আমার এই রুমটায়, যেই রুমে বসে তোমাদের সাথে শেয়ার করছি ঘটনাটা, এই রুমে এসে একটু শুয়েছি। বাকিরা সব আমার পাশের রুমে, টিভি আছে পাশের রুমটায়। তো আমার যে ভাড়াটে কাকুগুলো আছে যারা আমাদের ঘরে থাকে, তারা এসে একটু টিভি দেখে আমাদের ঘরে, খাটাখাটনি করে, তো এটা এখনও করে। তারা আসে, এসে একটু, সরি, তো তারা আসে, এসে একটু টিভি দেখে। তো সবাই বসে টিভি দেখছে, তো আমার ভালো লাগছে না। তো আমি এখানে শুয়ে কানে হেডফোন দিয়ে হন্টেড স্টোরি শুনছিলাম। আমার মনে পড়ছে কি স্টোরিটা শুনছিলাম আমি, সানডে সাসপেন্সের। তখন সানডে সাসপেন্স খুব ভালো লাগতো, আর এখনও ভালো লাগে, বাট অত শোনা হয় না সানডে সাসপেন্স। তো তখন খুব শুনতাম, তারানাথতান্ত্রিকের গল্প এগুলো খুব শুনতাম, ভোগ, এগুলো আমরা তখন প্রচুর শুনতাম। আর তখন ঠিক আমি এই স্টোরিটা শুনছিলাম, আমার এখনও মনে আছে। সানডে সাসপেন্সের প্রেতে ও মানুষে, প্রেতে ও মানুষেতে শুনছিলাম, প্রেতে ও মানুষে। তো আমার রুমের এই লাইটটা অফ করা ছিল, বারান্দার লাইটটা জ্বলছে, পাশের রুমে সবাই টিভি দেখছে, কানে হেডফোনটা গোজা, চোখটা এমনিই বন্ধ করে শুইনি, অডিও স্টোরিটা শুনছি। ঠিক আমার যে পায়ের কাছে, আমার পায়ের কাছটায় আমার মনে হলো কেউ এসে বসলো। ঠিক কেউ এসে বসলে খাটটা নড়ে ওঠে না, ঠিক সেরকমই আমার মনে হলো কেউ এসে পায়ের কাছটায় বসলো। হট করে চোখটা খুললাম, খুলে দেখি কেউ নেই, আমি একা রুমে শুয়ে। পাশের ঘরে তাও গেলাম, পাশের ঘরে গিয়ে জিজ্ঞেস করছি বাবা টাবা যারা আছে, যে তোমরা কেউ গেছিলে নাকি এই রুমটা? কে যাবে, আমরা সবাই টিভি দেখছি। আর সত্যি কিন্তু কেউ আসেনি, আর যদি আসতো আমি বুঝতে পারতাম, কারণ আমি ঘুমাইনি। তো এটা আমার সাথে তো ঘটেইছে। এছাড়া আমার পিসিও ফিল করেছে, অনেকবার ফিল করেছে মাকে। তো এবার ঘটনা, এবার যেটা হলো, এই সবের কারণের জন্য আমাকে নিয়ে তান্ত্রিকের কাছে যাওয়া হয়। এবার বাড়িতে তো বলেইছি ওই হাজরার ঘটনাটা নিয়ে, যখন হাজরাতে ঘটলো তখন আমি বাড়িতে এসে বলেছি। এই সব কিছু নিয়ে আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, তো একটা তাবিজ দেয়, ঠিক আছে?
তো ব্যাপারটা কি, আমি না কোনো জিনিস আমি হাতের মধ্যে রাখতে পারি না, সব কিছু খুলে পড়ে যায় অটোমেটিক। আমার হাতে দেখো কিছুই নেই। হ্যাঁ, তো তাবিজটা দিয়েছিল, তো জানি না কখন কোন টাইমে তাবিজটা খুলে পড়ে গেছে। এখানে এসে তো এবার যেটা তাবিজটা খুলে পড়ে গেছে। তো এবার যেটা বলি, এই 1 বছর আগের ঘটনাটা বলবো, আগস্টের ঘটনা। ও তার আগে একটু মিস করে গেলাম, এটা বলি। আহ, তো ব্যক্তিগত কিছু কারণের জন্য, হ্যাঁ, আমার পিসি আমার ছোট কাকি একজন তান্ত্রিকের কাছে যায়, আমাকেও নিয়ে যায়। তো কথা বলতে বলে এবং বলছে যখন তান্ত্রিকের কাছে এসেছি তুইও একবার দেখা, তো একবার কথা বল। তো উনি একজন বয়স্ক মানুষ, তো দাদু দাদু বলে ডাকতাম, খুব সুন্দর মানে কথা বলে, ফ্রেন্ডলি একদম কথা বলে। আমাকে তো যখন ঢুকলো আমাকে বসিয়ে রেখে দরজাটা বন্ধ করলো, প্লাস সবাইকে বললো বাইরে যাও তোমরা, ওর সাথে কথা বলে। কারোর সাথে উনি মানে ধরো আমার সাথে যদি কথা বলে আমার সাথেই কথা বলবে, বাকিদের বলবে বাইরে যাও। পিসির সাথে কথা বললে পিসির সাথেই কথা বলবে, এরকমই ব্যাপার। ছোট বড় বলে কিছু নয়, সবাইকে। তো আমার সঙ্গে যখন কথা বলছিল, দরজা বন্ধ করে সবাই বাইরে গেছে, তো আমাকে দেখেই উনি বলল, আহ, তোমাকে তো, তোমার সঙ্গে যা রিলেশনটা আছে সে তো আর থাকবে না। সে তো তোমাদের তো রিলেশনটা থাকবে না, তোমাদের রিলেশনটা কেটে যাবে। তা আমার তো ভয় হচ্ছে তুমি কিছু না করে বসো, ঠিক আছে? তো ওর কারণে তুমি যদি না কিছু করে বসো। তখনই আমি শুনেই খুব খারাপ লাগলো যে রিলেশনটা থাকবে না, এত ওকে ভালোবাসি, বলছে না থাকবে না, কেটে যাবে। তো আমাকে একটা তাবিজ দেয়, উনিও একটা তাবিজ দেয়। তো এই তাবিজটা দিয়েছিল অন্য কারণে, পুরোপুরি অন্য কারণে, যাতে আমি কোনো ভুলবশত আমি কোনো স্টেপ না নিয়ে ফেলি, ঠিক আছে, কোনো খারাপ স্টেপ না নিয়ে ফেলি, কোনো দুর্ঘটনা ঘটানোর মতো স্টেপ না নিই। কী বলবো, ওই স্টাফি, ওই যে তাবিজটা আমায় দেয়, ওই তাবিজটাও আমার হাত থেকে খুলে পড়ে যায় এবং কোথায় খুলে পড়ে আমি নিজেই জানি না, ঠিক আছে, পড়ে যায়, হারিয়ে যায়। এবার আমি তখন সিটি মার্টে কাজ করি, গড়িয়াহাট সিটি মার্ট, ওখানে সেলসে কাজ করি, সেলস ডিপার্টমেন্টে কাজ করতাম। এবার যারা আমাদের আমার বাড়িতে কসবায়, তো আমি বললাম, যারা কসবার বাসিন্দা তারা জানেন কসবা থেকে গড়িয়াহাট যাওয়ার জন্য একটা ওভারব্রিজ পড়ে, ঠিক আছে, বালিগঞ্জ ওভারব্রিজ পড়ে। তো আমি যাওয়ার সময় বাসে বা অটোয় করে যেতাম, আসার সময় আমি হেঁটে চলে আসতাম, ঠিক আছে। কারণ হচ্ছে আমার একটু ওয়ার্কিংয়ের দরকার ছিল, কারণ আমি খুব হেলদি আর কি, দেখেই বোঝা যায়। তো এই কারণের জন্য একটু ওয়ার্কিংয়ের জন্য আমি হেঁটে আসতাম। যখন হেঁটে আসতাম ওই বালিগঞ্জ ওভার ব্রিজের ওপরে, একদিন আমি পুরো স্টে দাঁড়িয়ে পড়ি। তখন আমার তাবিজটা হাতে ছিল, যেটা আমার ওই জন্য, ওই কারণের জন্য দিয়েছিল, বাট তারপরে হারিয়ে যায়। তখনও ছিল, লাস্ট যে তাবিজটা দেয় যে কোনো স্টেপ যেন না নিই, সেই কারণের জন্য যখন দেয়। একদিন আমি ওই বালিগঞ্জ ব্রিজের ওখানে দাঁড়িয়ে পড়ি এবং আমার মনে আসতে থাকে যে আমার তো সব চলে গেল, আমার তো আর কেউ নেই, আমার গার্লফ্রেন্ড চলে গেল মানে আমার সব চলে গেছে। ও একটা পার্ট ছিল আমার লাইফে, ও নেই মানে আমার লাইফে আর কেউ নেই। ও একটা, ওকে একটু ভালোবাসতাম, ওকে একটু মানে কি বলবো, তখন একটু এমন একটা মুহূর্ত ছিল আমার, আমার মেমোরিজ হয়ে। তো ও নেই মানে আর আমার মনে হচ্ছে আমার পৃথিবীতে আর কেউ নেই, লাইফটা এখানেই শেষ করে দেওয়া যায়, লাইফটাকে এন্ড করে দিলে ভালোই হয়। ঠিক যখন এই মুহূর্তটা মনে আসছে, এরকম একটা মেয়ে, এরকম একটা কথা আমার মাথায় আসছে, আমি এই কথাটা নিয়ে ভাবছি, ওকে নিয়ে ভাবছি, ঠিক তার কিছুক্ষণ পরেই আমার মাইন্ডটা ঘুরলো, ঘুরে গিয়ে ফ্যামিলির কথাটা মনে পড়লো।
তা আমি মনে করছি, আজকের দিনে দাঁড়িয়ে মনে করছি, আপনারা কি কি ভাববেন সেটা হয়তো আমি জানি না। আমাকে যেই তাবিজটা দেওয়া হয়েছিল, আমার সেই তাবিজটা যদি আমার কাছে না থাকতো, তাহলে বিরাট বড় একটা কিছু হয়ে যেত, হয়তো আমি থাকতাম না এখানে, এটা হয়ে যেতে পারতো। তো ফ্যামিলির কথাটা যখন মনে পড়ে, তখন আমি বাড়ি আসি। আমি বাড়ি আছি, বাড়ি চলে আসি। বাড়ি এসে নর্মাল লাইফ করতে থাকি। তারপর আমার তাবিজটা হারিয়ে যায়। তো এটা হয়ে গেল। এবার আসি ১ বছর আগের ঘটনায়। তো আগস্টের আবার ওরকমই, আগস্ট কি জুলাইয়ের একটা ঘটনা, সেরকমই ঘটনাটা। ওই ওই টাইমে মোটামুটি ঘটনাটা আগস্ট কি জুলাই। তো আমার পিসি, আমাদের বাড়িতে কিছু গেস্ট আসায় আমার পিসি এই রুমটায় এসে শুয়েছিল, ঠিক আছে? তো রুমটা যেমন লক করা, এরকম রুমটা যদি লক করা থাকে, তো বাইরে দিয়ে কেউ খুলতে পারবে না। খুলতে হয়, আমার পিসি খুলবে, তাহলেই দরজাটা খুলবে। আর আমার না হলে এই যে আমার মায়ের রুমের যে দরজাটা আছে, এটাকে ভেঙে ঢুকতে হবে ঘরে। বাট আমার পিসি সকালবেলায় যখন ঘুম ভাঙে, দেখে দরজাটা কে খুলে রেখে দিয়েছে, আর আমার পিসিকে কে ডেকে দিয়েছে। আমার পিসি জানে তখন, আর আমাদের একজন ভাড়াটে আছে, কাকা কাকা বলি। তো আমি কাকা বলি, আমার পিসি ভাই বলে ডাকে। তো পিসি ভেবেছে ও ডেকে দিয়েছে, ছোটি ছোটি বলে ডাকে। তো ও বলে মনে হয় ভোরবেলা ডেকে দিয়েছে যে ছোটি মর্নিং ওয়াক করতে যাবি না। কিন্তু ও যদিও বা ডেকে দেয়, দরজাটা খুললো কে? পিসি তো ঘুমোচ্ছে, দরজাটা কে খুললো? আর পিসি দরজা লক করেই শোয়, দরজা লক না করে পিসি শোয় না, ঠিক আছে? দরজা, একটা রুমে একটা মেয়ে একা শোবে, সে দরজা লক না করে শোবে না কখনোই। তো এটুকুই। পিসি দরজা লক করে, আর আরও আদার্স কারণের জন্য, এখন তো চোর তো ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, না কলকাতা শহরে, তো দরজা লক করেই শুয়েছিল। এবং আমার ওই কাকাকে যখন জিজ্ঞেস করে যে তুই ভাই আমায় ডেকেছিলি মর্নিং ওয়াকে যাওয়ার জন্য, বলে কই না তো, আমি তো আজকে তাকিনি তোকে, আমার নিজের দেরি হয়ে গেছে, কাজে যাব বলে আমি তাড়াতাড়ি করে চলে গেছি, আমি তো ডাকিনি তোকে। তাহলে কে ডাকলো, আর কেই বা দরজাটা খুলে দিল? এটা তো পিসির সাথে ঘটলো ফেব্রুয়ারি মাসে, মানে ওই ওই এই আগের বছরই ফেব্রুয়ারি মাসে, জাস্ট 1 বছর, 1 বছর আগে কথাই বলছি। তো ফেব্রুয়ারি মাসে আমি এখানে শুয়ে আছি, শুয়ে আমি একটু রাত অবধি জেগে থাকি, রাত অবধি জেগে থাকি, একটু হন্টেড স্টোরি শুনি। হ্যাঁ, তো এগুলো শুনি, জেগে আছি। কি বলবো, তখন কটা বাজে, 2টো কি রাত 2:30 এরকম হবে। প্রচণ্ড আমার বুকের ওপরে কেউ বসে প্রচণ্ড জোরে আমার গলাটা টিপে ধরেছে, প্রচণ্ড জোরে। কি আমার গলাটা টিপে ধরেছে, এবার যে আমি মোবাইল ফোনটা স্টার্ট করবো, আমার মোবাইল ফোন অন হচ্ছে না, কোনো মতে অন করতে পারছি না মোবাইল ফোনটা। অনেক কষ্টে মোবাইল ফোনটাকে অন করলাম, অনেকক্ষণ পর মোবাইল ফোনটাকে অন করলাম। অন করার পরে আমি ইউটিউবে গিয়ে হনুমান চাল্লিশাটা চালালাম। হনুমান চাল্লিশাটা যেই চালিয়েছি, স্পিডে একটা হাওয়ার মতোকে দরজা ভেদ করে চলে গেল বাইরে। তো এই অবধি ঘটনাটা স্টিল নাও এখনও ঘটেছে। তো এগুলো আমাদের যে পুরোহিত আছে, আমাদের ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করে যিনি, মানে লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে, আর মনসা পুজো হয়। তো এই পুজোগুলো যিনি করে, তাকে সমাধান চেয়েছিল, মানে বলেছিল যে এরকম এরকম ঘটছে। আর প্রত্যেকটা পুজোয় যে কিরে বেলের আমাদের বাড়িতে অশান্তি হয়, সেটা চূড়ান্তভাবে পুজো এলেই হবে। মনসা পুজোয় হবে, আর লক্ষ্মী পুজোয় তো হবেই। প্রত্যেক
একটা পুজোতে অশান্তি হবে, মানে অশান্তি ছাড়া ভালোভাবে কোনো পুজো সাকসেস হয়নি এখনো পর্যন্ত বাড়িতে। তো এগুলো বলেছে। এগুলো বলার পরে তারপর ঠাকুরমশাই উনি বলে যে দেখো এরকম বৌদি তো খুব অল্প বয়সে মারা গেছেন। তো আমার মা যখন মারা যান তার বয়স ছিল 40 বছর, তো অনেক কম বয়সে মারা গেছেন। তো বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো করো, যজ্ঞ করো। কি বলবো, এখনো পর্যন্ত সেই পুজোটা করে উঠতে পারিনি। এটা 2016-তে বলেছে, 2016-তে বলেছিল, এখন 2024, এখনও পুজোটা করে ওঠাই হয়নি। মানে কোনো না কোনোভাবে ডিলে হয়, পুজোটা ডিলে হচ্ছে, কোনো না কোনোভাবে ডিলে হচ্ছে। মানে ধরুন এই পূর্ণিমা এলে বলবো থাক, এই পূর্ণিমায় নয়, পরের পূর্ণিমায় দেখা যাবে, পরের পূর্ণিমা হলে তারপরের পূর্ণিমা দেখা যাবে। তো আমরা অলমোস্ট দুটো ঠাকুরমশাইকে রেডি রেখেছি, যে এই ঠাকুরমশাই ধরুন যে আমাদের সব পুজো করে, সেই ঠাকুরমশাই যদিও বা না করতে পারে, যেন পুজোটা না আটকায়, অন্য ঠাকুরমশাই আর একজন করে দিতে পারে, তিনিও রেডি আছে। তিনিও বলছে, আমাদের ফোন করে বলেছে কী হলো ফর্দটা তো নিলে না, উনিও বলছে ফর্দটা নিলে না, তো যে যে লাগবে সেগুলো তো নিলে না, পুজোটা করবে কবে করবে পুজোটা? তো এখনো পর্যন্ত পুজোটা হয়নি। কেন হচ্ছে না, কেন এই ডিলে হচ্ছে, হয়তো যে আছে এই রুমটায় সে চায় না, হতে পারে। তো একটা টাইমে তো আমি এই রুমটাই শুতেই আসতাম না, মানে এত ভয় করতো। আমি পাশে পিসির রুমে শুতাম। এখন আমি থাকি এই রুমটায়, এখন আমি বেশ কয়েকদিন ধরে এখানেই থাকি। তো এই ছিল আমার সত্যিকারের কিছু ঘটনা, যেটা আমার নিজের লাইফে ঘটে গেছে, এক্সপিরিয়েন্স, আমার নিজের ভৌতিক এক্সপিরিয়েন্স, এটাই আমি শেয়ার করলাম আপনাদের সবার সাথে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো পাশে থাকবেন ভালোবেসে।